গল্পের নাম পরিজান। লেখিকা ইশরাত রহমান সানজিদা। গল্পের নবম পর্ব। একটা নরপিশাচকে শাস্তি দেওয়া পাপ না। পৃথিবীর বুক থেকে একটা জানোয়ার তো বিদায় হল। বিন্দুর ধর্ষণকারীদের হত্যা করে, তাহলে আমিও পাপ করিনি? তাহলে পালক এবার বলবেন এটাও পাপ নয়? নিস্তব্ধতা গ্রাস করছে পুরো জমিদার বাড়িতে। কোথাও কোনো শব্দ নেই। ঝি ঝি পোকারাও মুখ বন্ধ করে রেখেছে। তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি একটা মৃত্যুপুরী। এই বুঝি কোনো শব্দ হল? এই বুঝি লাশ পড়ল? নতুন খেলা শুরু হয়েছে যেন। বাঁচা মরার খেলায় জয়ী হবে কে, তা বলা বাহুল্য। পরীর দিকে তাকিয়ে আছে শায়ের। পালককে কেন মেরেছে তার উত্তর সে দেয়নি এখনো। দিবে কিনা তাও শায়ের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না। সে শুধু পরীকে দেখছে। প্রিয়তমার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে হৃদয়, চোখ জ্বলছে তবুও মন ভরছে না। পরীর নতুন রূপের দগ্ধ হচ্ছে সে। চোখ থেকে অশ্রু ঝরছে পরীর। সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে। এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে, যা পরী এখনো জানে না। নৌশাদ যে সম্পূর্ণ সত্য বলছে তার তো কোনো প্রমাণ নেই। শুধুমাত্র নৌশাদের কথার উপর ভিত্তি করে সে শায়েরকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। পরী অশ্রুসিক্ত আঁখি মেলে শায়েরের দিকে তাকাল। কথার প্রসঙ্গ পাল্টে বলে, আমাকে ভালোবাসবেন মালি সাহেব? চমকে তাকাল শায়ের। পরী আবার তার মতো বদলে ফেলেছে। খানিকটা দূরে দাঁড়ানো পরী। শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে পরী শায়েরের দিকে এগোতে লাগল। আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব। আপনার ভালোবাসা দিয়ে সব সারিয়ে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে। আর সহ্য করতে পারছি না। দড়ি দিয়ে বাঁধার কারণে পেটে লম্বা দাগ হয়ে আছে। উন্মুক্ত সেই স্থান নীলচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে তা জ্বলজ্বল করছে। এক পলক সেদিকে তাকিয়ে পরীর মুখমণ্ডলে দৃষ্টি নিবন্ধ করে শায়ের। পেটের ক্ষতের থেকে পরীর চোখের ক্ষত আরও গভীর, যা সারানোর ক্ষমতা ওর নেই। পরীর মুখোমুখি হয়ে দাঁড়াল শায়ের। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখল। আপনি আমাকে ভালোবাসেন? হঠাৎই পরী শায়েরের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আছড়ে পড়ল। শায়ের নিজেও কালবিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরল তার পরিজানকে। অল্প সময় আলাদা ছিল দুজনে, অথচ মনে হচ্ছে বহুকাল আলাদা ছিল দুজনে। পরী নিজের সমস্ত শক্তি দিয়ে ধরেছে শায়েরকে। ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই। শায়ের যত অন্যায় করুক না কেন পরী ওকে ছাড়তে পারবে না। আপনি কি পালককে সত্যিই হত্যা করেছেন? শায়েরের বুকে মুখ গুজে বলে উঠল পরী। শায়ের দেরি না করেই জবাব দিল, আপনাকে মিথ্যা বলার সাহস আমার নেই পরিজান। হ্যাঁ, আমিই পালককে মেরেছি। শায়েরের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে পরী। চোখের জল মুছে বলে, কেন মেরেছিলেন তাকে? সে কি ক্ষতি করেছিল আপনার? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আমি পছন্দ করি না। তাই পালককে মরতে হয়েছে। শুধু তাই নয়, শেখরকেও রাখিনি। ভবিষ্যতেও কাউকে আসতে দেব না। বেশ শান্ত স্বরেই জবাব দেয় শায়ের। এতে কিছুটা রেগে গিয়ে পড়ি বলে, এজন্য আপনি পালককে মারবেন কেন? ভালোবাসা চাওয়া কি অপরাধ? আপনিও তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো। তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। তাহলে আপনি কেন মারলেন তাকে? আমি তার সাথে লড়াই করিনি। তাকে তার প্রাপ্যটুকু দিয়েছি। ভালোবাসা নিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না। কি এমন খারাপ দেখলেন তার মাঝে আপনি?
আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন আমি হতে দিব না। আপনি ওই প্রসঙ্গ বাদ দিন। আমি আর এই বিষয়ে কোনো কথা বলবো না। পরী মুখ ফিরিয়ে নিল। বিতৃষ্ণায় ভরে যাচ্ছে মনটা। সে আর শায়েরের দিকে তাকাল না। তখনই শায়ের কক্ষ ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। হাতে করে সে একটা মলমের কৌটো নিয়ে এসেছে। কাছে এসে পরীর হাত ধরে বলে, এদিকে আসুন, মলম লাগিয়ে দিচ্ছি। যত রাগ শায়েরের উপর পরী দেখাক না কেন, দিন শেষে শায়েরের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমেষেই। এই পুরুষটিকে সে ফেরাতে পারে না কিছুতেই। পরীকে পালঙ্কের উপর বসিয়ে আঁচল সরিয়ে দেয়। শক্ত করে বাঁধার কারণে দাগটা হয়েছে। শায়ের হাত বুলায় নীলচে দাগে। তারপর মলমটা লাগাতে থাকে। আপনাকে বেঁধেছিল কে? নৌশাদ? না, কবির। ওকে মেরে ভালো করেছেন। না হলে ওকে আমিই মেরে দিতাম। কেন? আপনাকে ছুঁয়েছে সে। ওর বেঁচে থাকার অধিকার নেই। মৃদু হাসে পড়ি, আমাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান। আর কবির আমার আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি। আপনার আমার মাঝে অনেক তফাতে, তাই না? আপনার আমার মাঝে তফাতে আছে পরিজান। আপনি পবিত্র একটা ফুল। আর আমি ভুল মানুষদের প্রিয় থাকতে নেই। তাই তো আমার প্রিয় আমার থেকে হারিয়ে যাচ্ছে। বলুন না, পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকে এই শাস্তি দিলেন? শায়ের দাঁড়িয়ে গেল। বারবার একই প্রশ্ন কেন করছেন? এই প্রসঙ্গ বাদ দিন। তাহলে বের হয়ে যান এখান থেকে। শায়েরের উত্তরের আশা না করে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরী। দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল পরী। হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। পানিতে ভিজে উঠল ঘন পাপড়িগুলো। পরী বলে উঠল, আপনার সাথে আর যেন কখনো না দেখা হয় মালি সাহেব। আপনার জন্য আর কেউ আসুক বা না আসুক, আমি আসব পরিজান। আমার ভালোবাসা একটুও কমবে না পরিজান। সারা রাত ওভাবেই কেটে গেল দুজনের। পরী দুচোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই সে ঘর থেকে বের হয়। দরজার পাশেই শায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে। চোখ বন্ধ শায়েরের, বোঝাই যাচ্ছে সে ঘুমাচ্ছে। পরী ওখান থেকে চলে এলো। অন্দরের উঠোনে এসে পুরো বাড়িতে চোখ বুলাল। পরীর মনে পড়ল সোনালির কথা। কত কানামাছি খেলেছে সে বোনের সাথে। সোনালির চোখ বেঁধে পরী চারপাশে ছোটাছুটি করত। সাথে রূপালিও এসে যোগ দিত। তিন বোন মিলে মাতিয়ে রাখত জমিদার বাড়ি। কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যুপুরী মনে হচ্ছে। সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। পরী রূপালির ঘরে গেল। পিকুল ঘুমাচ্ছে, রূপালি বসে আছে। পরী ঢুকতেই রূপালি সোজা হয়ে বসে। পরী কিছুক্ষণ রূপালিকে দেখে বলে, আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না আপা। তুমি কি জানো? হুম। আর কিছু না লুকিয়ে সব বলো আমাকে। কাছে আয়, বসো এখানে। পরী বসল রূপালির পাশে। বড় আপা প্রাণবন্ত ছিল জানিস পরী। সে না বলা কথা বুঝে যেত। আম্মার মনের কথা সবচেয়ে বেশি বুঝত বড় আপা। আপা যখন ছোট তখন সে দেখত কাকা আম্মার সাথে খারাপ আচরণ করে। কিন্তু আব্বা কিছুই বলে না। সব জেনেও কেন আব্বা কিছু বলে না এটা আপার ভালো লাগেনি। সবসময় এসব চিন্তা করত আপা। তবে তার উত্তর পেত না। রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো চাপা পড়ে যায়। কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয়। ওই দিন আপা আম্মাকে বাঁচায়। সেদিন আব্বার সাথে আপার অনেক ঝগড়া হয়, যার ফল ভোগ করে আম্মা। আব্বা এখনো আম্মার গায়ে হাত তোলে। এজন্যই আম্মার শরীর সবসময় অসুস্থ থাকে। আমি এখানে না থাকলেও জানি
যে পালক সব জানতে পেরেছিল। আম্মার শরীরের দাগগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকে না এসব কিছু আব্বার কাজ। পরী আমাদের আম্মার ঘরে ঢোকা নিষেধের একটাই কারণ ছিল, তা হলো আমরা যেন এটা জানতে না পারি আব্বা একটা নরপিশাচ। আমরা কোনো ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারত। ছোট আম্মাও কম মার খায়নি। জুম্মানকে আব্বার সাথে করে নিয়ে গেছে পরী। ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন। তার প্রতিবাদ করতে গিয়ে ছোট আম্মা এখন নিজেই ঘরে বসে আছেন। কি হয়েছে ছোট আম্মার? জুম্মানকে সে খারাপ হতে দিবে না, এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছে। আব্বা আঘাতে রক্তাক্ত করেছে তাকে। আম্মা এখন তার কাছেই আছেন। যাই হোক, পরের কথায় আসি। পালক সব পুলিশকে বলে দিত বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। আর সোনা আপাকে কেন মেরেছে? সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল। তুই জানিস বন্যার সময় অনেকে মারা গিয়েছিল। ওরা অসুখে মারা যায়নি, ওদের মেরে ফেলা হয়েছিল। তারপর ওদের দামি অঙ্গপ্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রি করে দেন আব্বা। এই কাজ অনেক আগে থেকেই করে আসছেন তিনি। ডাক্তারদের ও নিজ আয়ত্তে রেখেছেন তিনি। ইতিহাসের কোনো জমিদারের চরিত্র ভালো ছিল না, আজও নেই। তাদের দু চারটে রক্ষিতা না থাকলে চলেই না। আম্মা যে কি কষ্ট করেছে তা আমি বুঝেছি কবিরকে বিয়ে করার পর। মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না। এতে স্বামী যতই খারাপ হোক না কেন। কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পড়ি। তুই এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত। অন্য কোনো নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি কখনো, স্পর্শ তো দূরের কথা। আব্বার এইসব জঘন্য কাজে আপা প্রতিবাদ করে, কিন্তু আব্বা তা মেনে নেয় না। তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতে। এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে যায়। আরও অশান্তির সৃষ্টি হয় তখন। আম্মা তখন আপাকে দমিয়ে রাখে। তোর তখন 4 বছর বয়স, কি বুঝবি অতটুকু বয়সে? আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আব্বা আপাকে মারতেও দ্বিধা বোধ করবে না। তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে। কিন্তু তা আর হলো কই? রাখালের সাথেই পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। রাখালকে অনেক মারে তখন। আপা সেটা দেখে আব্বার উপর আক্রমণ করে। তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে। কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে। তুই প্রতিশোধ প্রবণ সেটা তুই ভালো করেই জানিস। আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে। আব্বা সেটা ভালো করেই জানে। সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বার মনে ভয় ঢুকেছে। কারণ সে জানত তুই একদিন না একদিন ঠিকই আপার মৃত্যুর কথা জানতে পারবি। আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই। এজন্য তোকে আগেই মেরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতর আগলে রেখেছেন বলে তোর কোনো ক্ষতি হয়নি। আম্মা সবসময়ই অসুস্থ থাকে কি জন্য জানিস? তোকে বাড়ি থেকে বের করার জন্য বলতো আব্বা। কিন্তু আম্মা তা করত না, সেজন্য আব্বা খুব মারত আম্মাকে। আমরা যাতে না জানতে পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেঁষতে দিত না। দাদিকে তুই খারাপ ভাবতি পড়ি। আমিও ভাবতাম, কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন। দাদি নিজেও জমিদারের স্ত্রী ছিলেন, তাহলে সেও আম্মার মতোই কষ্ট পেয়েছেন। দাদি সবসময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন। শুধু কাকা নয়, আরও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন। সবার সামনে কঠোর থাকলেও আম্মার কাছে তিনি নিজের মা হিসেবে থেকেছেন। আমরা ভুল বুঝেছি দাদিকে। জানি না এর শেষ কোথায়, আমার ছেলের ভবিষ্যৎ কি। কিন্তু পড়ি এখনো সময় আছে। শায়েরের সাথে চলে যা, তুই ওর সাথে ভালো থাকবি।
পরী উঠে দাঁড়ালো, বলল, একটা অপরাধীর সাথে আমি যেতে পারব না। আব্বার সাথে সেও অপরাধ করেছে, শাস্তি তো তারও প্রাপ্য। শায়ের অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য। তুই পারবি ওকে ক্ষমা করতে? তাকে শাস্তি পেতে হবে, তাহলেই সে ক্ষমা পাবে। কক্ষ ত্যাগ করে পরী যাওয়ার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে আসে। খুব বাজেভাবে সে মেরেছে জেসমিনকে, যা দেখে রাগ দমাতে পারে না পরী, তাই নিজ ঘরে চলে যায়। শায়েরকে সে আগের মতোই দেখে, তবে এবার সে জেগেছিল। পরীকে দেখেই সে উঠে দাঁড়াল। সারারাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শায়েরের। পরী ঘর থেকে বের হতেই ঘুম ভেঙে যায় ওর, তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল। পরী ফেরামাত্রই সে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করল। সেই দৃষ্টি উপেক্ষা করে ঘরে ঢুকল পরী। শায়ের বাইরে দাঁড়ানো। পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না। পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইলও না। পরী সেটা খেয়াল করে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরী অধৈর্য হল। সে ভেবেছিল শায়ের তার সাথে কথা বলবে, কিন্তু তা যখন হল না, পরী নিজেই গেল শায়েরের কাছে। রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবেই ভেতরে নিয়ে আসে। বলে, আপনার সমস্যা কি? আপনাকে একবার জড়িয়ে ধরব? কণ্ঠে এতটাই মাদকতা ছিল যে পরীকে ভীষণ টানছে। শায়েরের চোখে সে না তাকিয়ে পালঙ্কে বসে পড়ল। শায়ের পরীর পায়ের কাছে বসে পড়ল। হাঁটুর উপর হাত রেখে বলল, চলুন না আমরা চলে যাই। আমি আপনাকে হারাতে চাই না। নিজেকে নিয়ে আমার ভয় কোনো কালেই ছিল না। আমি শুধু আপনাকে চাই। দয়া করে ফিরে চলুন। আমিও চেয়েছিলাম আপনার সাথে ছোট্ট সংসার সাজাতে, আপনি আমি একসাথে সুখে থাকতে, আপনার আলিঙ্গনে ঘুমাতে, সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে, আপনার ফেরার অপেক্ষা করতে, একটা মিষ্টি ভালোবাসায় জীবন কাটাতে। কিন্তু তা বোধহয় বাকি জীবনে আর হবে না। আমাকে বেঁচে থাকতে একটু ভালোবাসা দিন পরিযান। মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দেব। বিচ্ছেদের কথা শুনে পরী দৃষ্টি মিলায় শায়েরের সাথে। বুকে অদৃশ্য ব্যথা অনুভব করল সে। এই খারাপ মানুষটা তার থেকে দূরে থাকবে? পরী বলল, পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়। আপনি কেন পাবেন না? পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে? আমি তো আপনার ক্ষমা পাচ্ছি না। আল্লাহ কি আদৌ ক্ষমা করবে? আমার থেকে 1000 গুণ বেশি দয়ালু তিনি। ক্ষমা তিনি অবশ্যই করবেন। শায়ের পরবর্তী কথা বলতে পারল না। তার আগেই কুসুমের গলার স্বর ভেসে আসে। আফতাব শায়েরকে ডেকে পাঠিয়েছেন। তাই শায়ের বৈঠকে গেল। সেখানে শুধু আফতাব নয়, আখির, নৌশাদও আছে। শায়ের ঘরটাতে চোখ বুলিয়ে নিল। তারপর নিজের চেয়ারে বসল। নীরবতা ভেঙে আফতাব বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ শায়ের। আমাদের সাথে কাজ করে আমাদেরই বিরুদ্ধে গেছ। এখন তুমি বলো এটা কেন করলে? আমি বিশ্বাসঘাতকতা করিনি। আপনারাই নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন। কেন আমাকে না জানিয়ে পরিজানকে এখানে নিয়ে এসেছেন আপনারা? কেন সব সত্য জানিয়েছেন? এখানে আমার কোনো হাত ছিল না। তার কারণ তুমি খুব ভালো করেই জানো। ভারী হয়ে উঠল শায়েরের কণ্ঠস্বর। মৃদু চেঁচিয়ে বলে উঠল, আমি বলেছিলাম না যে আমার স্ত্রীর থেকে দূরে থাকবেন। তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম। তাহলে আপনাদের এত সমস্যা কোথায়? শায়েরের কথায় নৌশাদও চিৎকার করে, গলা নামিয়ে শায়ের, তুমি নিজেই পরীকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে। তাহলে তুমি মারলে না কেন?
তুমি আমি কেউই ভালো মানুষ নই। তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করেছ। আমি নই। তাহলে এখন কি হবে? পরী তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে। শায়ের হাসল, একটা মেয়ের ভয় এত কাবু তুমি? পরী কতটা ভয়ানক তা তুমি জানো শায়ের? পরী চাইলে তোমাকেও মারতে পারে। আমি সেই মৃত্যু হাসিমুখে বরণ করে নেব। এবার আখির মুখ খুলল, তুমি পারলেও আমরা পারব না। তুমি যাই বলো না কেন, নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয় তাহলে আমরা তাই করব। আমার পরিজানের গায়ে একটা টোকাও আমি পড়তে দিব না। প্রয়োজনে শত শত লাশ পড়বে। তাহলে আমরা কি করব? কবিরের মতো জীবন দেব? আপনাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। আপনাদের কোনো ক্ষতি আমি হতে দিব না। তারপরও পরিজানের কোনো ক্ষতি আপনারা করবেন না। নৌশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত প্রেমিক তুমি শায়ের। তোমার স্ত্রী আমাদের মারতে চায় আর আমরা তোমার স্ত্রীকে। মাঝে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। এর পরিণতি কি হতে পারে ভাবতে পারছ? পারবে পরীর সাথে লড়াই করতে? শায়ের জবাব দিল না। বের হয়ে গেল সেখান থেকে। নৌশাদ বলল, দেখছেন কেমন দাম্ভিকতা দেখালো? ইচ্ছা করছে ওকেও শেষ করে দেই। না, তা করা যাবে না। শায়েরের কাছে এমন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায়। আফতাবের কথায় বিরক্ত হল নৌশাদ বলল, ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে। এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি। তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি শায়েরের। শায়ের খুব ভালো করেই জানে আমাদের কার্যসিদ্ধি হলেই আমরা লোকদের মেরে ফেলি। শায়ের ও নিস্তার পেত না। তাই সবকিছু তৈরি রেখেছে সে। ওর মৃত্যু হলেও সব প্রমাণ প্রকাশ্যে আসবে। নৌশাদ চুপ করে গেল। আখির বলল, পরীকে ছাড়লে চলবে না। আমি জানি পরী থেমে থাকবে না। শায়েরের উপর আমার এতটুকুও বিশ্বাস নেই। তাহলে আমাদের পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে। শায়ের যেন টের না পায়। যদি শায়ের জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না। নৌশাদ, আখির আর আফতাব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল। শায়ের ঘরে ঢুকতেই পরীকে দেখতে পেল। হাতে তার একটা ছুরি। সেটাকেই পরী গভীরভাবে দেখছে। হাত ঘুরিয়ে পরিচর্যা করছে কিভাবে এটা চালাবে সে। শায়েরকে দেখে হাত থেমে গেল ওর। এগিয়ে এসে শায়েরের সামনে দাঁড়িয়ে বলে, কি কাজ করে এলেন? আমাকে মারার নতুন কোনো পরিকল্পনা করেছেন কি? মৃদু হাসে শায়ের, আপনি তো সব শুনেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কথা বলল না পরী। ভাবল শায়ের কি কোনোভাবে ওকে দেখে ফেলেছিল? পরী ওদের কথা লুকিয়ে শুনছিল। শায়ের দেখল কিভাবে? আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি। আপনার শরীরের প্রতিটা লোমের সাথে আমি পরিচিত। কখনোই আমার থেকে নিজেকে লুকাতে পারবেন না। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষটা এত ভালোবাসতে পারে সে কি করে প্রাণ নিতে পারে? ভালোবাসা মানুষকে সব করাতে পারে। কথাটার বলে আরেকটু কাছে এলো শায়ের। পরীর যে হাতে ছুরি সে হাতটা উঁচু করে ধরে বলে, আপনি ঠিক এই ছুরির মতো ধারালো পরিযান। আমার হৃদয়ে গেথে আছেন। সেই ধারালো ছুরির ফাঁক গলিয়ে চুয়ে পড়ছে আমার ভালোবাসা, যা শুধু আপনার জন্য বরাদ্দ। না পারছি আপনি নামক ছুরিটা বের করতে, আর না পারছি ধরে রাখতে। বুকে থাকলে ব্যথা হয় আর বের করে দিলই মৃত্যু। এখন আমার করণীয় কি পরিযান? আমার যে খুব কষ্ট হচ্ছে। হাত থেকে ছুরিটা আপনা আপনিই পড়ে গেল। উৎকণ্ঠা হয়ে পড়ি বলে, আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমি কঠোর হতে চাই। আমি তাদের শেষ করতে চাই যারা আমার শত্রু।
আমি জানি আপনি এর মাঝে আসবেন, তবে একটু সাবধানে থাকবেন। আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমরা দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আরজি জানাই? বারবার একই কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাব না। প্রতিশোধ না নিয়ে আমি যাব না। শায়ের থামল। এসব নিয়ে আর কথা বলল না। সে কিছুক্ষণ পর বলে উঠল, আপনাকে একবার জড়িয়ে ধরব পরিজান। অনেক তৃষ্ণা পেয়েছে আপনাকে আলিঙ্গন করার। পরি শায়েরের বুকে মাথা রাখে আর শায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মেটায়। এ যেন বহুক্ষণের পিপাসা। আমার হাতে যদি ছুরি থাকত আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম তাহলে কেমন হতো মালি সাহেব? সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিজান। আপনাকে বুকে নিয়েই দুনিয়া ত্যাগ করতে চাই আমি। আর আমি আপনাকে এই দুনিয়া আরও দেখাতে চাই। আর কেউ কোনো কথা বলল না। অনুভূতির সাথে মিশে গেল দুজনে। একদিকে ভালোবাসা আরেকদিকে প্রতিশোধ। কিভাবে সামলাবে পরি? আর শায়ের? খারাপ মানুষগুলোকে বাঁচাতে গিয়ে ওর কি হবে? পরি যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে? যদি সে শায়েরকে আঘাত করে? যতই সে শায়েরকে দূরে সরিয়ে দিক না কেন, শায়ের ছাড়া পরি অচল। নিষ্ঠুর এই নিয়তি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। আলাদা করে দিল দুজনকে। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউই জানে না। কার ভাগ্যে কি আছে তাও জানে না। তবে শুধুমাত্র প্রার্থনার মাধ্যমেই মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রূপালী পিকুলকে কোলে নিয়ে উঠোনের এক কোণে বসে আছে। খুশি গ্রাস করে নিয়েছে এক অজানা কালো মেঘ, যার দরুন হাসি নেই কারো মুখে। তখনই অন্দরের দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করল। তাকে দেখেই কেঁপে উঠল রূপালীর সর্বাঙ্গ। পিকুলকে শক্ত করে ধরে সেই পুরুষের দিকে তাকিয়ে রইল সে। পুরুষটি রূপালীর নিকটে এসে বলল, কেমন আছো রূপালী? ঈষৎ কেঁপে উঠল রূপালী। কতদিন পর এই কণ্ঠস্বর সে শুনতে পেল। সিরাজের চোখে চোখ রেখে দাঁড়াল রূপালী। কম্পিত কণ্ঠে বলল, ভালো। আপনি কেমন আছেন? সিরাজ হেসে বলে, ভালো। তোমার ছেলে? পিকুলের দিকে তাকিয়ে রূপালী বলে, হুম। দেখতে তোমার মতোই হয়েছে। গায়ের রঙও তোমার মতোই সুন্দর। এতদিন পর কি মনে করে এলেন? সেইয়ে গেলেন, তারপর আর তো দেখা দিলেন না। জীবনের সবকিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া। তাহলে দেখা দেই কিভাবে বলো? তাহলে আজ দেখা দিলেন যে? জানি না কেন এসেছি, তবুও এসেছি। দোতলায় দাঁড়িয়ে পড়ি রূপালী আর সিরাজকে দেখছে। ভাবছে ওদের মিল হলে কত না সুন্দর হতো। কবির নামক খারাপ মানুষের সাথে জীবন জোড়াত না রূপালীর। এখন রূপালী সম্পূর্ণ একা। সবাই থেকেও নেই। সেই মুহূর্তে শায়ের ওর পেছনে এসে দাঁড়াল। সিরাজকে দেখে খানিকটা অবাক হয়ে বলে উঠল, সিরাজ, এখানে কেন? পরি পেছনে ফিরে তাকালো, বলল, মনে হয় আপার সাথে দেখা করতে এসেছে। ভুল ভাবছেন আপনি পরিজান। ভ্রু কুচকালো পরি, ভুল ভাবছি মানে? সব যখন জেনেছেন তাহলে এটুকু অজানা থাকবে কেন? সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন। এখন আপনার সাথে বিপদ অন্দরের সবার। তাই যথাসম্ভব অন্দরে থাকার চেষ্টা করুন সবাই। কি বলতে চাইছেন আপনি? সিরাজ ভাইও। সেও আমার মতোই আপনার বাবার সাথে কাজ করত। বাকিটা আপনি বুঝে নিন। পরি ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকাল। বিশ্বাস হল না ওর। কিন্তু শায়ের তাকে মিথ্যা বলেনি। সিরাজ ও ছলনার আশ্রয় নিল। পরি এতে খুব বেশি অবাক হল না। তবে ওর ভয় হল রূপালীকে নিয়ে।
কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে। দুজনেই ভয়ে জীর্ণশীর্ণ হয়ে আছে। কথা বলতেও তাদের গলা কাঁপছে। ওরাও জমিদার বাড়ির এই পরিণতি মানতে পারছে না। কখনো ভাবেও নি এসব ব্যাপারে। যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে ওইদিনই সব পরিষ্কার হয় ওদের কাছে। আফতাবের মুখোশ উন্মোচন হয় সকলের সামনে। কিন্তু ওদের তো করার কিছু নেই। ওদেরও প্রাণ সংশয়। কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। পরি জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল। পথে কুসুম আর শেফালির কথোপকথনে থেমে যায়। এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে কুসুম? কুসুম চট করেই জবাব দিল, কিছু না আপা। আমার থেকে কিছু লুকাবি না, তাহলে তোদেরই বিপদ। এই বাড়িতে একমাত্র আমিই তোদের সুরক্ষা দিতে পারব। বল কি হয়েছে? শেফালি বলা শুরু করে, সবাই সবার আসল রূপ দেখাইছে আপা। ওই নোচ্ছার বেটা এখন সুযোগ লইয়া আমার গায়ে হাত দেয়। আমি ডরে কিছু কইতে পারি না আপা। কে নৌশাদ? হ আপা। রাগ হওয়ার পরিবর্তে পরীর মুখে হাসি ফুটল। মাথায় যেন মুহূর্তেই বুদ্ধি খেলে গেল। পরীকে এভাবে হাসতে দেখে চমকে গেল ওরা দুজনে। কুসুম জিজ্ঞেস করে, কি হইল আপা আপনের? তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে? পারবি তো? দুজনের একজনও কিছু বলে না, এমনকি কিছু বোঝেও নি পরীর কথা। পরী আবার বলে, কুসুম শেফালি তোদের যা বলবো তোরা তাই করবি। ওই নরপিশাচদের দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে? আপনি সাহসী আপা। তলোয়ার চালাইতে আপনি পারবেন, কিন্তু আমরা তো পারমু না। ওগো সামনে গেলেই ডর করে। পরী কুসুমের বাহু ধরে বলে, মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে। তোকে দুর্বল করে দেব। সাহস রাখতে হবে কুসুম। তোকে তলোয়ার চালাতে হবে না। শুধু আমার কথামতো কাজ করবি। দুজনেই রাজি হল পরীর কথায়। পরীও খুশি হল। দৌড়ে চলে গেল নিজ ঘরে। সোনালির ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল। বহুদিন পর সোনালির ঘরের তালা খুলল পরী। ঘরের আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। বন্ধ থাকার কারণে ভ্যাপসা গন্ধ বের হচ্ছে। পুরো ঘরে চোখ বুলায় পরী। বিশাল বড় পালঙ্ক ঘরের অর্ধেক দখল করে আছে। আলমারি, টেবিল, চেয়ার একপাশে পড়ে আছে। ধুলো জমে আছে প্রতিটা আসবাবপত্রে। নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখত সোনালি। ব্যক্তিগত কিছুতেই কাউকে হাত দিতে দিত না সে। আজ সেই ঘরটার এই অবস্থা। পরী আলমারি খুলে দেখল বোনের পোশাকগুলোতে ইঁদুরের বাচ্চারা ছুটোছুটি করছে। ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালির স্মৃতি নিশ্চিহ্ন করতে। পরী বন্ধ করে দিল আলমারি। তারপর উকি দিল পালঙ্কের নিচে। বড় একটা টিনের বাক্স বের করল। ঢাকনা খুলতেই বাতাসে তার ভেতরের কাগজগুলো চারপাশে ছড়িয়ে পড়ল। লেখাগুলো সোনালির নয়, রাখালের। তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছে সোনালি। কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলেছে ইঁদুরগুলো। পরী বাক্স হাতড়ে কাপড় পেঁচানো একটা বস্তু বের করল। সপ্তবর্ণী কাপড় সরাতেই সেটি মৃদু আলোয় চকচক করে ওঠে। হাতের তলোয়ার খানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে। বহুদিনের পুরনো তলোয়ারে থেকে থেকে মরিচা ধরেছে। তাই পরী তাতে শান দিতে নিচে নিয়ে গেল। পাথরে ঘষে ঘষে তলোয়ারে ধার দিচ্ছে পরী। সেই শব্দে মালা আর রূপালী ঘর থেকে বের হয়ে এলো। এমতাবস্থায় মেয়েকে দেখে মালা এগিয়ে গিয়ে বললেন, কি করস পরী তুই? শত্রু থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন। মালা বসে পড়ল মেয়ের পাশে।
আতঙ্কিত হয়ে বলে, আমি বড় মাইয়াডারে হারাইছি। তুই কি চাস তোরেও হারাই আমি? পরীর হাত থেমে গেল, চোখ তুলে সে মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা। এতে কষ্ট পাওয়ার কিছু নেই। তুই একটু থামো পরি। ভয় পাবেন না আম্মা। শয়তানের শাস্তি না দিয়ে আমি মরব না। মালা চোখের জল ফেলেন। অন্দরের দরজা খোলার আওয়াজে পরিসহ সবাই সেদিকে তাকায়। আফতাবকে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়ায় পড়ি। পা চালিয়ে উঠোনে এসে বলে, কোনো সাহসে অন্দরে এসেছেন? সাহস আছে বলেই এসেছি। আমার বাড়ি, আমি যখন খুশি তখন আসব। পরি হাসল, বলল, ভেতরে আসলো প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে। তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান। আফতাব গর্জন করে বলে, এত সাহস আসে কোথা থেকে তোর? আমার মুখের উপর কথা বলিস? মালা। কেঁপে উঠলেন মালা। আফতাব এবার তার উপর অত্যাচার করবেন নিশ্চিত হল মালা। আঁচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি। আফতাব বলল, তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম। ওর কি জানের মায়া নাই? না নিজের মায়ের প্রতি ভালোবাসা নাই? খবরদার আমার আম্মার গায়ে হাত দিবেন না। এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন, কিছু বলিনি। এবার চুপ থাকব না। আপনার হাত হাতের জায়গাতে থাকবে না বলে দিলাম। তলোয়ার চালাতে আমি জানি। চুপ থাক পরি। অনেক হয়েছে, শুধু শায়েরের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি। তোকে তো তাড়াতাড়ি শেষ করে দেব। পরি গলা উঁচিয়ে বলে, বের হন অন্দর থেকে নয়তো লাশ পড়ে যাবে। পরীর চিৎকারে শায়ের সেখানে উপস্থিত হয়েছে। তবে পরীকে সে থামাল না। আফতাব শায়েরকে বকতে লাগল। কারণ শায়েরের জন্যই পরী বেঁচে আছে। আর এখন বাঘিনী হয়ে উঠেছে পরী। যখন তখন থাবা মারতে পারে। পরী বলল, সবাই শুনে রাখো, আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে পুরুষ প্রবেশ নিষেধ। কোনো পুরুষ আসতে পারবে না। সে যদি আমার স্বামীও হয় তাও না। কথাটা বলে আফতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো পরী। সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আফতাবের সর্বাঙ্গে অদৃশ্য ক্ষতের দেখা দিল। কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করে। শায়ের কিছু পল পরীকে দেখে চলে গেল। পরীর হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল। প্রথম পরিকল্পনা সম্পন্ন হল। পরী এটাই চেয়েছিল। পরীর আসল উদ্দেশ্য শায়েরকে অন্দর থেকে সরানো। অতি চতুর শায়ের পরীর পরিকল্পনা বুঝতে সময় নেবে না। তাই আফতাবের সাথে সাথে শায়েরের আশাও বন্ধ করে দিয়েছে। পরী শেফালিকে ডাকল। শেফালি আসতেই সে বলল, যা বলেছি মনে আছে তো? মাথা নাড়ে শেফালি। পরী আবারও নিজের কাজে মন দেয়। ঘষে ঘষে চকচকে করে তলোয়ারটা, যেটা সূর্যের আলোতে চিকচিক করে ওঠে। এটাই পরীর শেষ হাতিয়ার, যেটা দিয়ে পরী শত্রুদের দমন করতে পারবে। সিরাজ আর নৌশাদ বসে আছে বৈঠকে। আফতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছে। শায়েরের দেখাও নেই। আপাতত ওরা দুজন বসে আছে। নৌশাদ বলে উঠল, অনেক দিনের সফর শেষে আসল। তা ব্যবসা কতদূর? সিরাজ আড়মোড়া ভেঙে বলে, আরে ভাই, কত কিছু দেখলাম কিন্তু সোনালির মতো কাউকেই পেলাম না। দুজনে একসাথেই হাসল। নৌশাদ বলল, আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি। সব চেপে গেছি, যাতে তোমার উপর পরীর একটু বিশ্বাস থাকে। আরে আসতে বলো। পরীর কানে গেলে সব শেষ। যাই হোক, আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না। পরীর সন্দেহ হবে।
ওদের কথার মাঝখানে শেফালির আগমন ঘটল। সিরাজের জন্য নাস্তা এনেছে সে। শেফালিকে দেখে ওরা চুপ করে যায়। চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে। শেফালি চলে যেতে গিয়েও থেমে যায়। নৌশাদকে দেখে ঘৃণা হচ্ছে ওর। আজ সকালেই কুপ্রস্তাব রাখে নৌশাদ। শেফালি পরিমরি করে নৌশাদের থেকে পালায়। ভয় করছে শেফালির, কিন্তু পরীর কথা মনে আসতেই সাহস পেল সে। হঠাৎই নৌশাদের পা ধরে বসে পড়ল শেফালি। কাঁদতে কাঁদতে বলল, আমারে মারবেন না ভাই। আমি আপনের সব কথা শুনব। দরকার পড়লে অন্দরের সব খবর দিমু। তাও আমারে মারবেন না। আমার ডর করে অনেক। মারবেন না আমারে। শেফালির কান্না দেখে ভরকে গেল নৌশাদ। বোঝার চেষ্টা করল শেফালির মতলব। নৌশাদ পা ঝাড়া দিয়ে বলে, পা ছাড় আমার। তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? আমি জানি এসব পরী তোকে শিখিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো ভাই কন কি? আমার কি পরী আপার মতো সাহস আছে? জানের মায়াহের না থাকলেও আমার আছে। আমি বাঁচতে চাই ভাই। আপনি বড় কর্তারে কইলেই হেও হুনব। ভাই আমারে রক্ষা করেন। তার লাইগা আমারে যা কইবেন তাই করমু। নৌশাদ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ শেফালির দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আচ্ছা তুই এখন যা। যখন বলবো তখন আসবি। পরী কি করে না করে সব বলবি এসে। শেফালি দৌড়ে চলে গেল। নৌশাদ বিশ্রী গালি দিল শেফালিকে। সে বিশ্বাস করেনি শেফালির কথা। সে সিরাজকে উদ্দেশ্য করে বলে, মাগি যেমনা আছে। ভেবেছে ওর কথা বিশ্বাস করে বসে আছি। যত সব ফকিরের দল। সিরাজ মাথা ঝুঁকে আস্তে করে বলে, ওদের থেকে সাবধান থেকো। কখন কি করে বসে কে জানে। আমি আসি আজ। সময় হলে ঠিকই আসব। সিরাজ চলে গেল। নৌশাদ রয়ে গেল। এখানে পরী ওকে কিছু করতে আসবে না। বৈঠকে কয়েকজন রক্ষী আছে। পরী এখানে আক্রমণ করতে পারবে না। তবুও আতঙ্কে থাকে নৌশাদ। ভয় ঘুমাতে পারে না। কবিরকে সে বারবার স্বপ্নে দেখে। বিভৎস সেই চেহারাটা চোখের সামনে ভাসে ওর। এতদিন কোনো ভয় ছিল না ওর। সেদিন পরীর হত্যাকাণ্ড দেখে ভয় আছে সে। তাই সবসময় সতর্ক অবলম্বন করে। এমনিতেই সে পঙ্গু। ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না। তাই সর্বদা রক্ষীদের সাথে রাখে সে। শেফালি অন্দরে ফিরে গিয়ে সব বলে দিল পরীকে। পরী জানত নৌশাদ এত সহজে শেফালির কথা বিশ্বাস করবে না। তাই কিভাবে নৌশাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে পরী। এখন শুধু সময়ের অপেক্ষা। এমন সময় রূপালীর কণ্ঠস্বর ভেসে আসে। সে ডাকছে পরীকে। তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরী রূপালীর কাছে গেল। বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালী। দেখে মনে হচ্ছে বহুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়ার জন্যই এই অবস্থা হয়েছে মেয়েটার। পরী নিঃশব্দে বোনের পাশে বসে বলল, কি হয়েছে আপা? মুহূর্তেই চোখমুখ শক্ত করে নিল রূপালী। রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারাখানা। বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পরী। তবে কিছু জিজ্ঞেসও করে না। যা বলার রূপালী নিজ থেকেই বলবে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালী বলে, অনেক হয়েছে পরী, আর না। আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই। তুই দিবি তোর তলোয়ারটা? আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেব। কাকে মারবে আপা? কি হয়েছে তোমার?
বড় আপার আরেক খুনি, যার নাম তোর অজানা পড়ি। কে সে? সিরাজ। আমাকে ঠকিয়েছে সিরাজ। ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পড়ি। সেই দিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজই আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল। সিরাজ বড় আপাকে পছন্দ করত, তাই আপা মরার পর নৌশাদ আর কবিরের সাথে সেও। কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে ওঠে রূপালী। ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর। পরি অবাক হল। তাহলে নৌশাদ ওকে একটা মিথ্যা কথা বলেছে। ওদের সাথে সিরাজও ছিল। সে বোনকে বলে, কেঁদো না আপা, শক্ত হও। আমার ভালো লাগছে তোমার কথা শুনে। সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম। নিজের ক্ষোভ মেটাও। তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে সব। কিন্তু পরি, আমার পিকুলের কি হবে? এতটুকু বাচ্চা। আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে? সেই চিন্তা তুমি করো না। আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করব। তুমি শুধু তোমার ভেতরে রাগ জন্ম দাও। দেখবে শত্রুদের প্রতিহত করতে পারবে। আর ভয় পাবে না। রূপালীর ঘর ত্যাগ করে পরি। ওর ভীষণ খুশি লাগছে আজ। পরি ভেবেছিল সিরাজের আসলো চেহারা সামনে এলে রূপালী নিজেকে সামলে নিতে পারবে না। কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নিবে তা পরি কল্পনাও করেনি। সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব। পরের দিন সকালবেলা কুসুম ভয় ভয় পা রাখে বৈঠকে। পিঠা আর শরবত দিয়ে আসে সবাইকে। ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় এই বুঝি ঝাঁপিয়ে পড়বে ওদের উপর। তাই সে দৌড়ে পালিয়েছে। সায়ের বাদে সকলেই উপস্থিত সেখানে। নৌশাদ যেই না শরবত খেতে যাবে তখনই শেফালি চিৎকার করে বলে, শরবতে বিষ মেশানো আছে, কেউ খাইয়েন না। স্টিলের গ্লাসটা সশব্দে পড়ে গেল হাত থেকে। নড়েচড়ে ভীত চোখে তাকালো শেফালির পানে। তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো। তখনই একটা বিড়াল মিয়াও বলে সামনে দিয়ে দৌড় দিল। ভয়ে আত্মা কেঁপে উঠল নৌশাদের। সে খেয়াল করল তার গলা শুকিয়ে এসেছে আর ঘামছে। শেফালি ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে। আফতাব বললেন, শরবতে বিষ। কে বলল তোকে? শেফালি কাচুমাচু করে সামনে এসে দাঁড়াল। বড় কর্তা, আমি কুসুম রে দেখছি বিষ মিশাইতে। দেখছেন ভাই, আপনার মেয়ে এখনই আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলছে। শেফালি না বললে তো আমরা শরবত খেয়েই মরে যেতাম। আখির কথাটা আফতাবকে উদ্দেশ্য করে বলে। এতে চুপ থাকে আফতাব। কিছুক্ষণ ভেবে বলে, সত্যি তো শরবতে বিষ মেশানো আছে? শেফালি চটপট উত্তর দিল, হ, আমি নিজের চোখে দেখছি। পরি আপার কথায় তো কুসুম এই কাম করছে। আপার যেই রাগ। কথা না শুনলে আমাগো মাইরা ফালাইতে পারে। কি কর্মু কন? তুই এখন যা। বড় কর্তা, আমি আপনাগো কইছি আপা যেন না জানে। তাইলে আমারে জানে মাইরা ফালাইব। আচ্ছা, বলবো না। তুই যা, আর পরি যা করে সব এসে আমাদের বলবি। শেফালি মাথা নেড়ে চলে গেল। আফতাবের মুখ গম্ভীর। সে একজন রক্ষীকে দিয়ে শায়েরের কাছে খবর পাঠাল। ভাই, তাড়াতাড়ি পরির একটা ব্যবস্থা না করলে হবে না। ভুলটা আমারই হয়েছে। সেদিন সোনালীকে না মারলে এসব হতো না। পরিও এত ভয়ানক হয়ে উঠত না। কিন্তু ভাই, সোনালী তো আপনাকেও মারতে চাইত। তাহলে আজ পরি আর সোনালী এক হয়ে আমাদের আক্রমণ করত। আফতাবের মাথা কাজ করছে না। সত্য লুকানো খুবই কঠিন। 10 হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয়, একদিন না একদিন সবার সামনে আসবেই। সে চেয়েছিল নিজের সব অপকর্ম লুকিয়ে রাখতে।
কিন্তু লুকাতে পারে না। সর্বপ্রথম জানতে পারে মালা। তখন সোনালি 2 বছরের শিশু। স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি। অনুরোধ করে আফতাব যেন এই অপকর্ম থেকে ফিরে আসে। কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ? যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে খারাপ কাজ। আফতাবও পারেনি ফিরে আসতে। তাকে কালো ব্যবসা শিখিয়েছিলেন তার দাদা। ছোট থেকেই হাতে ধরে ধরে সব শেখাতেন। ছোট বয়সেই নর্তকীদের সামনে হাজির করাত। তখন থেকেই লালসা আফতাবের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে। মালার সৌন্দর্য দেখেই আফতাব মুগ্ধ হয়েছিল। তারপর বিয়ে। ভালোই কাটছিল সব, কিন্তু যখন মালা সব জেনে গেল তখনই আফতাবের অবহেলা দেখতে পেল মালা। একে একে মুখোশ উন্মোচন হল সবার। তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবেরজান। তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন। কিন্তু কেউই প্রতিবাদ করেনি। বহু বছর পর সোনালি বাবার করা অন্যায়ের প্রতিবাদ করে। বাবা হলেও সে অপরাধী। শাস্তি তার প্রাপ্য। তবুও সে বাবাকে বারণ করে ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে। আফতাবের কোনো হেলদোল নেই। তবুও সোনালি চুপ ছিল। কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পেরে রাখালের দিকে হাত বাড়ায়, তখন সোনালি হুমকি দেয় আফতাবকে যে সে সব সত্য সবাইকে বলে দেব। মূলত সোনালি রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল, তারপর ওরা পালিয়ে যেত। কিন্তু বিপত্তি ঘটে যায় পথেই। এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করছে পরী। কিন্তু পরী সোনালির থেকেও ভয়ানক। রক্ত যেন ওর নেশা। সায়ের আসতেই সবার দৃষ্টি সেদিকে গেল। আফতাব বললেন, তোমার কথা রাখা কঠিন সায়ের। পরী আজ আমাদের মারতে চেয়েছিল। এখন তুমিই বলো কি করবে? শক্ত কণ্ঠে সায়ের জবাব দিল, আমার পরিজনের কিছু করতে আপনারা পারবেন না। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে। তাহলে আমরা মরব নাকি? আল্লাহ যেভাবে যার মৃত্যু লিখেছেন তার মৃত্যু সেভাবেই হবে। এতে ঘাবড়ানোর কি আছে? নিজেদের রক্ষা করতে শিখুন। তোমার যুক্তি তোমার কাছেই রাখো সায়ের। আমরা আর বসে থাকব না। দেখি পরীকে তুমি কিভাবে বাঁচাও। আফতাব উঠে চলে গেল। সায়ের কিছু না বলে বৈঠকে নিজের বরাদ্দ ঘরটাতে চলে গেল। তার একটুও ভালো লাগছে না। কাল সারা রাত সে ঘুমাতে পারেনি। পরীকে ছাড়া এই প্রথম রাত তার। শ্বাসরুদ্ধকর লাগছে ওর। কারো সাথে কথা বলতেও ইচ্ছা করে না। সকাল থেকে তাই সায়ের চুপচাপ ছিল। বুকের তৃষ্ণা বাড়ছে, পরীকে একবার সে চোখ ভরে দেখতে চায়। খোদা যেন ওর কথা শুনেছে। শেফালি এসে বলে গেছে পরী তাকে অন্দরে যেতে বলেছে। দেরি করে না সায়ের। বহুক্ষণের তৃষ্ণা মেটাতে ছুটে যায় অন্দরে। পরীর ঘরে গিয়ে হাঁপাতে লাগল সে। সায়েরকে দেখে পরী পালঙ্ক থেকে নেমে পড়ল। সম্মুখীন হল স্বামীর। এক রাতেই কেমন শুকিয়ে গেছে সায়ের। পরী এটা হঠাৎই আবিষ্কার করে। আলতো করে গালে হাত বুলায় সায়েরের। চোখের পলক ফেলে না সায়ের। পরী বলল, আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব, আপনার বুকে একটু জায়গা দিবেন? কাল রাতে ঘুমাতে পারিনি। করুণ কণ্ঠ পরীর। সায়ের আরও কাছে এগিয়ে আসে পরীর, আপনি চোখ বন্ধ রাখবেন পরিজান? আপনাকে মন ভরে দেখব। কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরও বড় অপরাধী মনে হয়। তাই করে পরী। আর সায়ের তার পরিজানকে চোখ ভরে দেখে।
তার এই দেখার শেষ নেই। চক্ষু মুদন করার ইচ্ছা নেই শায়রের। পরীর কপালে গাঢ় চুম্বন করে সে। পরী চোখ মেলে তাকায়, আপনি কেন এত নিষ্ঠুর হলেন? কেন এত পাপ করলেন? কি দরকার ছিল? একটু ভালো হলে কি হতো? যুদ্ধ তো হতো না, রক্তারক্তিও হতো না। তাহলে আপনি এমন হলেন কেন? আর যদি খারাপই হতেন তাহলে আমাকে কেন এত ভালোবাসলেন? আমি কি আপনাকে কলঙ্কিত করলাম পরিজান? কথা বলে না পড়ি। শায়ের আবার বলে, আপনি চাঁদ আর আমি কলঙ্ক। কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর তেমনি আমি ছাড়া আপনিও বেমানান। সেহরান নামক কলঙ্ক পরিজানের গায়ে আজীবন থাকবে। শায়েরের বুকে মাথা রাখে পড়ি। কালবিলম্ব না করে শক্ত করে পরীকে জড়িয়ে ধরে সে। বলে, আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস গড়বে না পরিজান। পৃথিবীর কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি। তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্যও ভুলতে পারবেন না। আমি কেন আপনাকে চেয়ে শাস্তি দিতে পারছি না? কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছা করে? এর জবাব শায়েরও জানে না। সে গভীর আলিঙ্গনে ব্যস্ত তার পরিজানকে। সারা রাত্রি দুজনেই বিনা নিদ্রায় পার করেছে। এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তির নিদ্রায় যেতে চায়। তাই শায়ের পরীকে নিজ বক্ষে নিয়ে শুয়ে পড়ল। রূপালী রন্ধনশালায় গিয়ে দেখল মালা খাবার বাড়ছে জেসমিনের জন্য। আজ কতদিন হল সে বিছানায় পড়ে আছে। নড়াচড়া করতে পারে না। পুরো শরীর প্রচণ্ড ব্যথা। একটু নড়লেই ব্যথায় কাতরায়। এই কষ্ট দেখতে পারে না রূপালী, তাই জেসমিনের ঘরে সে যায় না। মালা খাবার নিয়ে চলে যেতেই রূপালী কুসুমকে বলে, আজকের কাজটা ঠিকমতো করেছিস কুসুম? হ আপা। পরী আপা যা কইছে তাই করছি। ঠিক আছে। অন্দর থেকে তুই বের হবি না। শেফালি কোথায়? পরের কাম করতে গেছে। আমার মনে হয় ওরা শেফালিকে বিশ্বাস করেছে। তবে এই বিশ্বাস আরও জোরালো করতে হবে। পরী কি নিজের ঘরে? কুসুম মাথা নাড়ে। রূপালী পরীর ঘরে যায় কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে থেকে বের হয়ে আসে। মনে মনে হাসে রূপালী। পরী শায়েরকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে। সিরাজ ওর সাথে বেইমানি করেছে। তা সে মালার কাছ থেকেই জেনেছে। সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনটা। তবে রূপালী নিজেকে সামলে নিয়েছে। পরীকে দেখে শক্ত হতে শিখেছে সে। অনেক ধোঁকা খেয়েছে। আর পারছে না। এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর। এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রূপালী রুখে দাঁড়িয়েছে। ওদের প্রথম পরিকল্পনা হল সবার বিশ্বাস অর্জন করবে শেফালি। তারপর পরবর্তী পরিকল্পনা করবে। সেই অনুযায়ী শেফালি ওদের গিয়ে বলেছে যে রূপালী সিরাজের সম্পর্কে সব জেনে গেছে। আর সিরাজকে সে শীঘ্রই হত্যা করবে। এবং সেটা খুব তাড়াতাড়ি করবে। ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায়। এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে গেল। পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ। শুধু শায়েরকেই পরী ঢুকতে দিচ্ছে। কিন্তু শায়ের তো ওদের কথা শুনবে না। এজন্য আফতাব বেশ চিন্তায় আছে। শায়ের ওনার কথা শুনলে এতদিনে পরীকে শেষ করে দিত। কিন্তু এখন সব উল্টো হয়ে গেল। নৌশাদ ভয়ে জর্জর হয়ে বসে আছে। কাউকে সে বিশ্বাস করতে পারছে না। কারণটা তার পঙ্গুত্ব। এর আগে যখন সে সুস্থ ছিল তখন এত ভয় ওর করেনি। এখন অনেক বেশিই ভয় করছে ওর। এমন সময় শেফালি ওর সামনে এলো। এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বলল, পানি নেন ভাই। দেইখা মনে হইতাছে আপনি ভয় পাইতাছেন। নৌশাদ ছো মেরে পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে দিল। সত্যিই তার খুব ভয় লাগছে।
আমি একখান কথা কই ভাই। পরি আপা আপনেরে আগে মারব কইছে। কথাটা নৌশাদের ভয়ে দ্বিগুণ বাড়িয়ে দিল। সে কপালের ঘাম মুছতে লাগল। আপনি যদি বাঁচতে চান তো পরি আপারে আগে মারেন, তাইলেই হইব। আমি আপনেরে সাহায্য করমু আপারে মারার। বাঁচার তাড়নায় সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে বলল, তুই কিভাবে সাহায্য করবি? আমি কমু না। আগে আপনি কন আমারে মারবেন না তাইলে কমু। রাগান্বিত হল নৌশাদ, তুই বল, আমি তোকে বাঁচাব। শুধু তাই না, অনেক টাকাও দেব। শেফালি এমন ভান করল যেন সে ভীষণ খুশি। তাইলে তো আরও ভালা। হুনেন তাইলে, আপনি আমারে ঘুমের ওষুধ আইনা দেন। পরি আপারে খাওয়াই দিমুনে। আপা আমারে মেলা বিশ্বাস করে। তারপর রাইতে আপনি অন্দরে যাইয়া আপারে মাইরা ফালাবেন। তয় একটা কথা কই, আপনের আমার কথা কাউরে কইবেন না। তাইলে এক কান দুই কান কইরা পরি আপার কানে চইলা যাইব। আর আপনি যদি কাজটা করতে পারেন তাইলে বড় কর্তা খুব খুশি হইব। ঠিক বলেছিস তুই। কাউকে বলা যাবে না। তাহলে শায়েরের কানেও কথাটা চলে যেতে পারে। আচ্ছা, তোকে আমি ঘুমের ওষুধ এনে দেব। নিজের কথা শেষ করে চলে গেল শেফালি। মনে মনে হাসল ও। কারণ নৌশাদ ওর জালে ফেসে গেছে। এখন শুধু অন্দরে আসার পালা। সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল। পরী হেসে বলে, শিকার ফাঁদের দিকে এগোচ্ছে, এখন শুধু ফাঁদে পড়ার পালা। নৌশাদ শেফালিকে ঘুমের ওষুধ এনে দিল। সন্ধ্যার পর শেফালি নৌশাদকে জানাল যে সে পরীকে ওষুধ খাইয়ে দিয়েছে। রূপালীকেও খাইয়ে দিয়েছে যাতে সে টের না পায়। শেফালির বুদ্ধির তারিফ করল নৌশাদ। রাত যখন গভীর হয় তখন সবার চোখের আড়ালে নৌশাদ টোকা দিল অন্দরের দরজায়। শেফালি যেন ওর অপেক্ষাতেই ছিল। দরজা খুলে তাড়াতাড়ি নৌশাদকে ভেতরে ঢোকাল। নৌশাদ তার লাঠির সাহায্য দোতলায় উঠতে লাগল। শেফালি সোনালির ঘরটা দেখিয়ে বলেছে ওখানেই পড়ি থাকে। তাই নৌশাদ সেদিকেই যাচ্ছে। শেফালি নৌশাদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আইজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নাই। একজন নারী যোদ্ধার সাজ যেমন হয় ঠিক তেমনি করেই সেজেছে পরি। চোখ গাঢ় কাজলে ঢেকে ফেলেছে আর মুখটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি করল নিজেকে। তারপর পালঙ্কের নিচ থেকে ধারালো সেই তলোয়ার খানা বের করল। ঘুরিয়ে ফিরিয়ে তা দেখতে লাগল বারংবার। ঠিক সেই মুহূর্তে কুসুম খবর দিল শিকার চলে এসেছে বাঘিনীর গুহায়। মুচকি হেসে পরি সোনালির ঘরের দিকে পা বাড়াল। নৌশাদ নিজের খোঁড়া পানিয়ে আস্তে আস্তে সোনালির ঘরে ঢুকে পড়ল। বিছানায় সে কাউকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে হাসে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, বাঁচার জন্য মানুষ কত কিছুই না করে পড়ি। আমাকে বাঁচতে হলে তোমাকে যে মরতে হবে। ছুরিটা নিয়ে পালঙ্কের দিকে এগিয়ে গেল নৌশাদ। ইচ্ছামতো ছুরি চালাল শুয়ে থাকা ব্যক্তির শরীরে। নৌশাদ ভাবছে নিশ্চয়ই পরীর শরীর এতক্ষণে ক্ষত বিক্ষত হয়ে গেছে। অন্ধকারে কিছুই দেখতে পারছে না। সে নিজে নিজেকে শুধাল, রক্ত ছিটকে আসছে না কেন? তুই রক্ত দেখতে চাস? আমি তোকে আজ রক্ত দেখাব। তোর শরীরের যত রক্ত আছে আজ তুই সব দেখবি। নৌশাদ ফিরে তাকায়। কুসুম হারিকেনের আঁচটা বাড়িয়ে দিতেই পরীর বদনখানা স্পষ্ট হয়ে ওঠে। রক্তিমা কালো অশ্রুতে টলমল চোখ দেখে নৌশাদের আত্মা যেন বেরিয়ে গেল। সে চিৎকার দিতে চাইল মুহূর্তেই, কিন্তু ভারী কিছু মাথায় পড়ায় চোখ বন্ধ হয়ে এলো যেন। তবে সম্পূর্ণ জ্ঞান সে হারাল না। মেঝেতে বসে পড়ল সে। আঘাতটা পেছনে থেকে রূপালী করেছে। সে এতক্ষণ এই ঘরেই লুকিয়েছিল। নৌশাদ যাকে পরি ভেবে আঘাত করেছে তা বালিশ ছিল যা চাদরে ঢাকা ছিল। রূপালী রুস্থচিত্ত কণ্ঠে বলল,
ওর গলার আওয়াজ বন্ধ কর কুসুম। তৎক্ষণাৎ শেফালির আগমন ঘটে, সে বলে, ওর আওয়াজ আমি বন্ধ করতাছি। নৌশাদ অবাক হয়ে গেল, কিন্তু কথা বলার আগেই কুসুম ওর হাত দুটো পিছমোড়া করে ধরে। নিজেকে ছাড়ানোর সেই শক্তিটুকু কেড়ে নিয়েছে রূপালী, তাই নড়তে পারছে না। শেফালি হাতের গামছাটা নৌশাদের মুখে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু নৌশাদ মুখ খুলছে না। শেষে উপায়ন্তর না পেয়ে নাক টিপে ধরে। শ্বাস নিতে পারে না নৌশাদ, তাই শ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই শেফালি ওর মুখে গামছা ঢুকিয়ে দেয়। নৌশাদের লাঠি দিয়ে গুঁতো মেরে মেরে অর্ধেক গামছা গলা দিয়ে নামিয়ে দিল সে। পরি এগিয়ে একটা চেয়ার আনল। ওরা ধরে নৌশাদকে চেয়ারের সাথে হাত পা বেঁধে ফেলে। ছুটোছুটি করছে নৌশাদ, কিন্তু পারছে না। পরি তলোয়ার হাতে নিয়ে নৌশাদের মুখোমুখি বসে। তলোয়ার দেখে ভয় নৌশাদের আত্মা যেন বেরিয়ে আসছিল। পরি বলে, তোর চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। আমার এতে খুব আনন্দ হচ্ছে। আরও ভয় পাবি তুই। এত কথা বলিস না পরি, ওকে শেষ করে দে। পরি ঘাড় কাত করে নৌশাদের দিকে তাকিয়ে বলল, এত সহজে? তাহলে তো আসলো মজাটাই মাটি হয়ে যাবে। পরি একটানে নৌশাদের মুখ থেকে গামছা বের করে আনল। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে নৌশাদের। তৃষ্ণায় পানি পানি করতে লাগল। গামছা মুখে থাকায় দম প্রায় বেরিয়ে আসছিল। পরি জিজ্ঞেস করল, পানি খাবি? মাথা নাড়ে নৌশাদ। কুসুমকে ইশারা করতেই সে একটা ছোট বাটি নিয়ে আসে। পরি বাটিটা দেখিয়ে বলে, পানি তো নেই। তোর মতো পিশাচের তৃষ্ণায় পানীয় মুখ ফিরিয়ে নেয়। এখন কি করি? একটু ভাবল পরি। হাতের তলোয়ার মেঝেতে রেখে কোমরে গোজা ছোট্ট ছুরিটা বের করে। পরপর ৩-৪টা দাগ কেটে দেয় নৌশাদের হাতে। ব্যথায় নৌশাদ আর্তনাদ করে উঠলেও মুখ দিয়ে শব্দ বের হল না। ওর হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে, আর পরি তা বাটিতে সংগ্রহ করছে। কিছুটা রক্ত নিয়ে এসে নৌশাদের মুখের সামনে ধরে বলে, নে তোর পিপাসা মেটা। এবার নৌশাদ তার বাকশক্তি কিছুটা ফিরে পেল। রক্ত দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও পরি। আমি অনেক দূরে চলে যাব। আমার আপাকে ছেড়েছিস তোরা? আপাও তো অনেক দূরে যেতে চেয়েছিল, ছেড়েছিস কি? নৌশাদের গাল দুটো চেপে ধরে রক্ত ওর মুখে ঢেলে দিল পরি। সাথে সাথেই বমি করে দিল নৌশাদ। এটা দেখে কুসুম আর শেফালিরও বমি পেল। মুখে কাপড় দিয়ে বমি আটকাল ওরা। পরি তাতেও ক্ষান্ত হল না। বাকি রক্তটুকু আবারও মুখে ঢেলে দিল। এবারও তা ফেলে দিল নৌশাদ। এই হাত দিয়ে আমার আপাকে স্পর্শ করেছিলি তাই না? বলতে বলতেই নৌশাদের তর্জনী আঙুলটা কেটে নিল পরি। এবার চিৎকার করে উঠল নৌশাদ, কিন্তু ওর চিৎকার কারো কানে পৌঁছায় না। তার আগেই পরি আবার ওর মুখে গামছা ঢুকিয়ে দিয়েছে। কুসুম আর শেফালি মৃদু চিৎকার করে উঠল। ভয় কাঁপতে লাগল দুজনেই। পরি যে এতটা ভয়ানক হয়ে উঠবে তা ওরা চিন্তাও করেনি। ওরা দুজন বাইরে চলে যেতে চাইলে পরি বলে ওঠে, কোথায় যাচ্ছিস তোরা? এখানেই থাক। ওর যন্ত্রণা তোদের দেখতে হবে। কুসুম ভয় ভয় বলে, আমার ডর করতাছে আপা, আমি যাই। আর এইখানে থাকতে পারমু না। বলতে বলতে কুসুম দৌড়ে চলে গেল। ওর দেখা দেখি শেফালিও পালাল। বাকি আছে রূপালী। ওর ভয় লাগলেও শক্ত চোখে সবটা দেখছে। ও বলল, আমি দেখতে চাই পরি। আমার আপার হত্যাকারীদের শাস্তি কেমন তা আমি নিজ চোখে দেখতে চাই। ভয় আমি পাব না। পরি মুখোশের আড়ালে হাসে। তারপর ছুরি দিয়ে নৌশাদের পরনের শার্টটা কেটে খুলে ফেলে। বুকে ছুরি চালিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। ওর কলিজাটা আজ কিছুটা ঠান্ডা হয়েছে। নৌশাদের বুকের ক্ষতটা বেশ গাঢ়, ফলে রক্তের বন্যা বয়ে গেল মুহূর্তেই। রূপালী খানিকটা শুকনো মরিচের গুঁড়া সেখানে লাগিয়ে দিতেই ছটফট শুরু করে নৌশাদ।
গলা কাটা মুরগির মতো ছুটোছুটি করছে সে। এর থেকে বুঝি আর কোনো যন্ত্রণা হয় না। পরী প্রশান্তির স্বরে বলে, সারা শরীরের যন্ত্রণা সহ্য করা যায় কিন্তু বুকের যন্ত্রণা সহ্য করা খুবই কঠিন নৌশাদ। আজ তোকে আমি ভয়ানক মৃত্যু দেব। তুই হাত জোর করে ক্ষমা চাওয়ার সময়ও পাবি না। তোকে আমি জীবিত দাফন করব। জানাজা ও হবে না তোর। সুশীলের লাশ তো তোরা পেয়েছিলি কিন্তু তোর লাশ কেউ পাবে না। ব্যথায় ভয় কাঁপছে নৌশাদ। শরীরে জ্বলন হলেও নড়ার শক্তি নেই। এরই মধ্যে পরী ওর আরেকটা আঙুল কেটে নিল। এবার আর রূপালী থাকতে পারে না। অনেক সাহস দেখালেও আর সাহসে কুলায় না ওর। তাই ঘর থেকে বেরিয়ে গেল। পরী রূপালীকে বাধা দিল না। শুধু বলে কুসুম আর শেফালি যেন গরম পানি দিয়ে যায়। পরী নৌশাদের দিকে তাকিয়ে বলে, দেখ মৃত্যু যন্ত্রণা কতটা কষ্টের। তুই চিন্তা করিস না। তোর দাফন খুব ভালো করেই হবে। তোকে গোসল করাবো, আগরবাতি জ্বলবে, গোলাপ জল দেওয়া হবে, কবর খোঁড়া হবে। কিন্তু তোকে ৩.৫ হাত জায়গা দেওয়া হবে না। তুই তো মানুষের মধ্যেই পড়স না। তাহলে তোকে মানুষের মতো দাফন করাটা উচিত হবে না। নৌশাদ গঙ্গাচ্ছে, দেখে মনে হচ্ছে সে কিছু বলছে। পরী নৌশাদের আরেকটু কাছে এগিয়ে তা শোনার চেষ্টা করে, আমাকে তাড়াতাড়ি মেরে ফেল। আমার আর সহ্য হচ্ছে না। ভাঙা ভাঙা গলায় নৌশাদ বলছে। কুসুম আর শেফালি তখন গরম পানির পাতিল নিয়ে ঘরে এলো। পরী ওদের দেখে বলল, তুই কি নৌশাদের একটা আঙুল কাটবি কুসুম? মুখে না বলে মাথা নেড়ে না বলে কুসুম। ভয়ে সে কাঁপছে এখনো। শেফালিকেও একই কথা জিজ্ঞেস করে পরী, সেও না বলে দেয়। ওদের ভয় দেখাতে পরীর ভীষণ ভালো লাগছে। সে বলে, গোসল করানোর পর কিন্তু ওর গায়ে আর হাত দেওয়া যাবে না। না আপা থাক। আমরা অহন কি করমু? গোসল করা। কুসুম পাতিলের সব পানি নৌশাদের গায়ে ঢেলে দিল। পানি এতটাই গরম ছিল যে সাথে সাথে ফোসকা পড়ে গেল নৌশাদের শরীরে। শেফালি আগরবাতি জ্বালিয়ে ঘরে গোলাপ জল ছিটিয়ে দিল। পরী নাক টেনে গোলাপ জলের সুগন্ধিটা নিল। খুব ভালো লাগছে ওর। ওরা তিনজন ঘর ত্যাগ করে নৌশাদকে একা রেখে উঠোনের এক কোনায় খড়ের গাদা সরিয়ে সেখানে গর্ত খুঁড়ছে। পরীও সাথে যোগ দিয়েছে। তিনজন নারী মিলে কবর খুঁড়ছে। কবর বললে ভুল হবে, গর্ত খুঁড়ছে। রূপালী পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় সেখানে মালা চলে আসে। ওদের গর্ত খুঁড়তে দেখে বলেন, কি করস পরী? সবাই এইখানে কেন? পরী কোদাল ফেলে সোজা হয়ে দাঁড়াল। লাফ দিয়ে উপরে উঠে এসে বলে, আপনি ঘরে যান আম্মা। পিকুলের কাছে যান। নৌশাদরে ধইরা আনছস তাই না? হুমম। তোর বাপ জানি এইসব জানতে না পারে। তাইলে কিন্তু হেও খারাপ কিছু করব। পরী অবাক হল মায়ের কথায়। তবে সে বুঝতে পারল মালাও ওকে সমর্থন করছে। মালা এতদিনে এটা বেশ বুঝেছে যে সে যতই বলুক না কেন পরী তার সিদ্ধান্ত বদলাবে না। এখন মালা সাবধান করা ছাড়া আর কিছুই করতে পারবে না। তাই মালা চলে গেল। মাটি মেখে তিনজন বড় একটা গর্ত খোঁড়ে। তারপর সোনালির ঘরে যায়। পরী নৌশাদকে ভালো করে দেখে। এখনও বেঁচে আছে। শরীরের অনেক রক্ত বের হয়ে গেছে, যার ফলে নেতিয়ে পড়েছে। ওর প্রতিটি নিঃশ্বাস এখন শেষ নিঃশ্বাসের প্রহর গুনছে। বড় একটা চাদরে শুইয়ে সেটা ধরে চারজন মিলে নৌশাদকে গর্তের কাছে নিয়ে এল। নৌশাদ তখনও নিভু নিভু দৃষ্টিতে ওদের দেখছে আর মনে মনে প্রাণ ভিক্ষা চাইছে। তারপর জীবিত পুঁতে ফেলে নৌশাদকে। মাটির নিচে শ্বাস নেওয়া যায় না। সেখানে অক্সিজেনও পৌঁছায় না। কাজ শেষ করে পরী কলপারের দিকে এগোয়।
মধ্যপ্রহরের কিছুটা সময় পর যখন পুরো গ্রাম ঘুমানো, এমনকি ঝিঝি পোকাগুলোও ঘুমিয়ে পড়েছে, তখন শুধু আকাশের চাঁদখানা জেগে আছে, পুরো গ্রামটাতে নজর বুলাচ্ছে। তবে কিছু না দেখলেও নৌশাদের শেষ পরিণতি গাছের ফাঁক দিয়ে ঠিকই দেখেছে। সম্পূর্ণ কালো রঙের শাড়ি গায়ে জড়িয়েছে পরী। গোসল সেরে শরীর মুছেনি, এমনকি মাথাও না। পরনের শাড়িটা অর্ধেক ভিজে আছে। সেই অবস্থাতেই ঘরে গেল পরী। সেখানে সায়ের ওর জন্য অপেক্ষা করছে। পরী তাকে খবর পাঠিয়েছে। এমতাবস্থায় পরীকে দেখে বেশ ঘাবড়ে গেল সায়ের। তবে কথা বলল না। পরীর এমন সৌন্দর্য সায়েরকে আটকে দিল। হাসল পরী, যা সায়েরের কাছে ভয়ঙ্কর লাগল। নিজের শীতল হাতটা সায়েরের গালে রাখে পরী, যার দরুন হালকা কেঁপে ওঠে সে। তা দেখে আবারও হাসে পরী। দ্বিতীয় হাত অপর গালে রেখে টেনে তাকে নিচু করে। তারপর পায়ের পাতা উঁচু করে চুম্বন করে স্বামীর কপালে। আদুরে গলায় বলে, আমি ছাড়া অন্য কোনো নারীকে ছুঁয়েছেন কখনো? জীবনে দুজন নারীকে আমি গভীরভাবে ছুঁয়েছি, তার মধ্যে আপনি দ্বিতীয়। প্রথমত আমি আমার মাকে ছুঁয়েছি, আর দ্বিতীয়ত আপনাকে। আর কোনো নারীকে চোখ দিয়েও স্পর্শ করিনি। এজন্যই কি আপনার স্পর্শে জাদু আছে, যার জন্য আমি এত উতলা হয়ে উঠি? আপনার শরীর ঠান্ডা অনেক। কাঁথাটা গায়ে জড়িয়ে বসুন, না হলে জ্বর আসবে। পরীর হাত ধরে ওকে পালঙ্কে বসায় সায়ের। কাঁথাটা গায়ে জড়িয়ে দিয়ে বলে, আপনি দিন দিন আরও অদ্ভুত আচরণ করছেন। এরকম করলে আপনার শরীর খারাপ করবে। জবাব না দিয়ে পরী সায়ের কেউ টেনে নিল কাঁথার ভেতরে। সায়েরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। ভীষণ শান্তি লাগছে পরীর। সায়ের বলে উঠল, আপনি ভালোবাসা বিশ্বাস করেন? শুধু আপনার ভালোবাসা বিশ্বাস করি, বাকি সব মিথ্যা। সম্পানের ভালোবাসা কিন্তু মিথ্যা ছিল না পরিজান। ও সত্যিই বিন্দুকে ভালোবাসত। শুধু আপনাকে মারতে চেয়েছিল বলে কি ওর ভালোবাসা মিথ্যা? পরী মাথা তুলে শান্ত চাহনিতে সায়েরের দিকে তাকাল। সায়ের নিজেও পরীর দিকে তাকিয়ে আছে। স্বামীর চোখের দিকে তাকিয়ে তার মনের অভিব্যক্ত পড়ার বৃথা চেষ্টা করছে পরী। তা উপলব্ধি করতে পারে সায়ের। সে বলে, সম্পান কিন্তু খারাপ হয়ে জন্ম নেয়নি পরিজান। তাকে খারাপ বানানো হয়েছে। টাকা এমন একটা বস্তু যার নেশায় ধনী গরিব সবাই পড়ে। এবং এই নেশাই সম্পান আর আমার মতো শত পুরুষ খারাপ কাজে লিপ্ত হয়, আর ধনীরা পাপ করেও সকলের আড়ালে থেকে যায়। আপনার বাবা বেছে বেছে তাদেরই নিজের দলে টানে যাদের পরিবারে খুবই অভাব। খেয়ে পড়ে বাঁচা মুশকিল, কেননা একমাত্র তারাই বোঝে টাকার কতটা মূল্য। তারা পরিবারের সবাইকে সুখী রাখতে সবকিছু করতে রাজি থাকে। সম্পান, সিরাজ আর আমি, এই তিনজনই আপনার বাবার শিকার মাত্র। কিন্তু আমার বুদ্ধিমত্তা সম্পর্কে আপনার বাবার বিন্দুমাত্র ধারণা নেই। নিজেকে অনেক চতুর মনে করে আপনার বাবা, কিন্তু শেষে সে নিজের জালে নিজেই ফেসেছে। যারা যারা আপনার বাবার কর্মচারী ছিল তাদের কোনো না কোনোভাবে হত্যা করেছেন আপনার বাবা। কারণ আপনার বাবার সব অপকর্মের সাক্ষী ছিল তারা। আমাকেও এতদিনে মেরে ফেলতেন, কিন্তু পারেনি। কেন জানেন? কারণ আপনার বাবার কুকৃতির সব প্রমাণ আমার কাছে আছে। আমি যদি মারা যাই তাহলে সব প্রমাণ পুলিশের হাতে চলে যাবে, এজন্যই আপনার বাবা আমাকে বাঁচিয়ে রেখেছেন আর সম্পানকে মেরে ফেলেছেন। সিরাজকে বাঁচিয়ে রেখেছেন কারণ ও আপনার বাবার মতোই নির্দয়। টাকার বিনিময়ে ও সব করতে পারে। এজন্য আপনার বোনকেও ফাঁসিয়েছে। শুধুমাত্র টাকার জন্য মানুষ ভুলে যায় সে একজন মানুষ। সায়ের দম ফেলে পরীর দিকে তাকাল। পরী এখনো সায়েরের বুকে মাথা রেখে আছে। সায়ের বলল, আপনি কি শুনছেন পরিজান?
শুনছি। আপনিও তো টাকার জন্য খুন করেছেন। ভুল পরিযান। টাকার জন্য আমি সব করলেও খুন করিনি। আমি প্রথম খুন করি পালককে। পরি মাথা তুলে সায়রের দিকে তাকালো। কেন খুন করলেন তা সম্পূর্ণটা এখনো আপনি আমাকে বললেন না। আজ অন্তত বলুন। পরি অসহায়ের মতো তাকিয়ে আছে। সায়ের আবার বলতে শুরু করে, পালকের কোনো দোষ নেই অন্তত আপনার দৃষ্টি থেকে। পালকের ধর্ম ভিন্ন তা কি আপনি জানেন? তবুও সে আমাকে পেতে চেয়েছিল। এতে আমি ওর কোনো দোষ দেখি না। মানুষ জাতি বড়ই অদ্ভুত পরিযান। কখন কার দৃষ্টিতে কে আটকে যায় তা বলা মুশকিল। সেজন্যই পালক আমাতে আটকে ছিল। আমি পালককে হত্যা করতাম না। কিন্তু শেষে সে সবকিছু জেনে গেল। শুধু তাই নয়, সে আমাকে হুমকি দিল যে সে আপনাকে সব বলে দিবে। যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে চুপ থাকবে। সুযোগের সদ্ব্যবহার, তবে তার দোষ আমি দেখি না। ভালোবাসা পেতে আমি নিজেই খুন করেছি আর সে তো হুমকি দিয়েছে মাত্র। তখন কানাইকে নিয়ে ঝামেলা চলছিল, তার মধ্যে পালক চলে আসে। মাথা কাজ করছিল না, তাই ওর মুখ বন্ধ করার জন্য মেরে দিয়েছি। তারপর আরও 5 জনকে মেরেছি আমি। 4 জন ছিল বিন্দুর ধর্ষণকারী। মেয়েদের সম্মান না করলেও অসম্মান করি না আমি। সম্পানও। ওই দিন বিন্দুকে মারার কোনো পরিকল্পনা ছিল না। সম্পানকে প্রথমে আপনার বিরুদ্ধে নেওয়া হয়েছিল। কিন্তু সে আপনার আর বিন্দুর ভালোবাসা দেখে মুগ্ধ। এ থেকে আমি বুঝতে পারলাম নারীর ভালোবাসা হিংস্র মানবকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। সম্পান নিজে থেকে আপনার বাবার কাজ ছাড়তে চেয়েছিল, কিন্তু আপনার বাবা আপনাকে মারার পর তাকে যেতে বলেছিল। কিন্তু সম্পান তা নাকচ করে দেয়। তারপর বিন্দুকে মারার হুমকি দেন আপনার বাবা। নিজের ভালোবাসা বাঁচাতে সম্পান আমার ভালোবাসা কেড়ে নিতে চাইল। কিন্তু সে জানত আমি আপনাকে ভালোবাসি। আমাকে পরিকল্পনা করেই যাত্রা দেখতে পাঠানো হয় যাতে আমি কিছু জানতে না পারি। তবে সেদিন সম্পান ওখানে গিয়ে আমাকে খবরটা দেয়। আমাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে সব শেষ। সম্পান নিজের ভালোবাসাকে ওইভাবে দেখতে পারেনি, তাই 6 জনের মধ্যে 2 জনকে ওখানেই মেরে দেয়। আর বাকি 4 জনকে আমি মারি। বিন্দু যদি বেঁচে থাকত তাহলে সম্পানের বধূ হয়ে আজ ওর ঘরে থাকত। কিন্তু বিধাতার কি লিখন! 2 জনকেই তিনি টেনে নিয়েছেন। আমি আর সম্পান হিংস্রতাকে জিততে দেইনি পরিযান। ভালোবাসাকে জয় করেছি। ভালোবেসে ওরা 2 জন প্রাণ দিয়েছে আর আমরা 2 জন একসাথে রয়েছি। আর নাইমকে কেন মিথ্যা আসামি বানালেন? মিথ্যা আসামি তাকে বানিয়েছে নৌশাদ। আপনার বিয়ে ভাঙার সব পরিকল্পনা নৌশাদের ছিল। আমি জানতাম আপনাকে আমি শেখরের মতো করে সুখী রাখতে পারব না। তাই আপনার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু মাঝপথে জানতে পারলাম যে বিয়েটা ভেঙে দেওয়া হয়েছিল। তারপর আপনার বাবা পরিকল্পনা করে আপনাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেব আর গ্রামের লোকেরা ভাববে বিয়ে ভাঙার কষ্টে আপনি আত্মহত্যা করেছেন। আমি তা হতে দেইনি। আপনার বাবাকে বলেছি আমি আপনাকে বিয়ে করব এবং আমার গ্রামে নিয়ে গিয়ে হত্যা করব। কিন্তু বিশ্বাস করুন পরিযান, আমি আপনার সাথে সুখে থাকতে চেয়েছি শুধু। কিন্তু সেই সুখটাও ওরা কেড়ে নিল। আমি মানছি আমি পাপ করেছি। কথাগুলো শেষ করে পরীর দিকে তাকালো সায়ের। চোখ দিয়ে পানি ঝরছে পরীর। সে মুচকি হেসে বলে, আমি জীবনে অনেক পাপ করেছি কিন্তু পুণ্য করেছি আপনাকে ভালোবেসে। এর চেয়ে পবিত্রতা বুঝি দুনিয়াতে নেই। এজন্যই তো এত ভালোবাসা আমার কপালে সইল না মালি সাহেব। যুদ্ধে নামতে হয়েছে আমাদের। সেখানে আপনি আমার শত্রুপক্ষ। শত্রুপক্ষ যে আপনাকে ভীষণ ভালোবাসে। তলোয়ারের আঘাতে নয়, শত্রুর ভালোবাসায় আপনার দম বন্ধ হয়ে আসবে পরিযান। আমি যে এই যুদ্ধে প্রাণ হারাবো মালি সাহেব, তখন আপনি কি করবেন? আপনাকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা আমি করব।
আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন। এই প্রথম শায়ের পরীর কথার জবাব দিতে পারল না। সে তার দৃষ্টি নিবন্ধ করে রাখল পরিজানের পানে। পরী দেখতে পেল ক্ষত বিক্ষত চোখ দুটো। ওই চোখে কত ভালোবাসা দেখেছে সে। আর আজ ওই চোখজোড়া সে নিমিষেই রক্তাক্ত করে দিয়েছে। আচমকা পরীকে শক্ত বাঁধনে আবদ্ধ করে শায়ের। বলে ওঠে, আপনাকে এভাবেই ধরে রাখব আমি পরিজান। আপনি আর কোথাও যেতে পারবেন না। আচ্ছা, চলুন না আমরা ফিরে যাই আমাদের গ্রামে। আমরা ভালো থাকব। কিন্তু আমার মা বোন ভালো থাকবে না। ওদের শেষ করে দেব ওই জঘন্য লোকগুলো। সবাইকে নিয়ে যাব আমরা। তাহলেই তো হবে। এসব বাদ দিন। আমি আপনাকে একটু কাছে পেতে চাই। এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে চাই। পরী আঁকড়ে ধরে স্বামীকে। শায়ের আজ নিজে থেকে সব সত্য স্বীকার করেছে, অথচ পরীর রাগ হচ্ছে না। কারণ সে নৌসাদের বিনাশ করতে পেরেছে, তাই আজকে সে খুশি থাকবে। এই মধুরতম রাতটা শায়ের কে দিবে? ভালোবাসার স্নিগ্ধ পরশ এঁকে দিবে। তাই তো সে এত রাতে স্বামীকে তলব করে এনেছে। সকাল হতেই ঘুম ভাঙে শায়েরের, কিন্তু তার এই মুহূর্তে উঠতে একদম ইচ্ছে করছে না। পরীর উষ্ণ আলিঙ্গনে তার আরও থাকতে ইচ্ছা করছে। কিন্তু সে ইচ্ছা ভঙ্গ করে পরীই উঠে দাঁড়াল। আলমারি থেকে একটা শাড়ি বের করে কলপারের দিকে এগোল। কিছুক্ষণ বাদে শায়ের নিজেও গেল, কিন্তু উঠোনে আসতেই সে দেখতে পেল শেফালি আর কুসুম গোবর দিয়ে উঠোন লেপছে। বিষয়টা শায়েরের সন্দেহজনক মনে হল, কিন্তু সে কিছু জিজ্ঞেস করল না। কারণ আর কিছুক্ষণ বাদে তাকে অন্দর ত্যাগ করতে হবে। এটা পরীর হুকুম। তাই সে বিনা বাক্যে প্রস্থান করে। বেলা 10টা বাজতেই ডাক পড়ল নৌসাদের। তাকে বৈঠক ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্দরে নৌসাদ যাবে না, এটা সবাই শতভাগ নিশ্চিত। তবে গেল কোথায়? সবাইকে খুঁজতে পাঠালো আফতাব। কিন্তু নৌসাদের হদিস পাওয়া গেল না। আখির তাতে ক্ষেপে গিয়ে বলে, নিশ্চয়ই পরী কিছু করেছে ভাই। সেই নৌসাদকে গুম করেছে। না হলে রাতারাতি ছেলেটা উধাও হয় কিভাবে? সত্যিই যদি পরী কিছু করে থাকে, তাহলে ওর আজকেই শেষ দিন। শায়েরের কোনো কথাই আমি শুনব না। এতে যা হয় হোক। আফতাব তার দলবল নিয়ে অন্দরের দিকে পা বাড়ায়। কিন্তু দরজা পর্যন্ত যেতেই শায়ের বাধা হয়ে দাঁড়ায়। আফতাব বিক্ষিপ্ত কণ্ঠে বলে, সামনে থেকে সরে যাও শায়ের। আজ পরী বাঁচবে না। তুমি যা ইচ্ছা করতে পারো। পরিজান কিছু করেনি। সে জানে না নৌসাদ কোথায়। তুমি এতটা নিশ্চিত হলে কিভাবে? কাল সারাদিন নৌসাদ আমাদের চোখের সামনেই ছিল। এমনকি রাতে আমার সামনে দিয়েই নিজের ঘরে গেল। ঘুমানোর পর হয়তো পরী ওকে ধরে নিয়ে গেছে। না, কারণ কাল রাতে আমি পরিজানের সাথে ছিলাম। তুমি ছিলে পরীর কাছে। কেন গিয়েছিলে? সবার দিকে তাকিয়ে মৃদু হাসে শায়ের। রাগান্বিত হয়ে বোকা একটা প্রশ্ন করে ফেলেছে সে। শায়ের আবারও সবার দিকে চোখ বুলিয়ে বলে, আপনি বড়ই নির্লজ্জ। একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় সেটা কি আপনাকে বুঝিয়ে বলতে হবে জমিদার মশাই? আচ্ছা, বাদ দিলাম আমার কথা। আপনি নিজ স্ত্রীকে ফেলে পর নারীর কাছে কেন যেতেন? সেটা কি আমি একবারও জিজ্ঞেস করেছি? শায়েরের কথা পুরোপুরি না শুনে রক্ষীরা সব চলে গেছে। এই মুহূর্তে শুধু আখির আর আফতাব দাঁড়িয়ে। শায়েরের কথা শুনে বিড়ম্বনায় পড়ল আফতাব। ভাইকে কিছু বলতে না দেখে আখির বলে উঠল, তুমি মুখে মুখে তর্ক করো খুব। তুমি জানো কাদের সামনে দাঁড়িয়ে আছো তুমি? হুম, আমি মস্তিষ্কহীনদের সামনে দাঁড়িয়ে আছি।
কেন কথা বলছি জানেন? কারণ আপনাদের কৃতজ্ঞতাবোধ নেই। যারা আপনাদের সাহায্য করে তাদেরকেই মেরে ফেলেন আপনারা। তাহলে আপনাদের তো মস্তিষ্কহীন বলা উচিত, তাই না? বিপরীতে আখির পাল্টা জবাব দিল না। শায়ের আবার বলল, পরিজানের দিকে নজর বুলাবেন না বলে দিলাম। না হলে ফল খারাপ হবে। চলে গেল শায়ের। ক্ষোভে ফেটে পড়ে দুই ভাই। তাদের সমস্ত পরিকল্পনা সব শায়ের নষ্ট করে দিচ্ছে বারবার। আফতাব নিচুস্বরে বলে, সিরাজকে খবর দে। শায়েরকে আগে সরাতে হবে, তারপর পরীকে সরাব। পুলিশকে হাতের মুঠোয় নিতে আমার সময় লাগবে না। আগে একটা আপদ সরাই, তারপর আরেকটাকে সরাব। কথাটা শেফালির কর্ণগোচর হয়ে গেল। সে দৌড়ে পরীকে গিয়ে খবর দিল। ওর বাবার সব পরিকল্পনা জানিয়ে দিল। পরী চুপ থেকে সব শুনল। তারপর বেশ শান্তভাবেই নিজ ঘরে চলে গেল। শেফালি বুঝল যে ঝড় আসতে চলেছে। পরীর চুপ থাকা মানেই ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদে পরী ঘর থেকে বের হয়ে আসে। শেফালিকে বলে, তোরা তৈরি থাক, পরবর্তী শিকার সিরাজ চলবে ইনশাআল্লাহ।